সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নেত্রী হাসিনার মাস্টার প্ল্যান রেডি, ভিন্ন নামে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনাবিহীন বাংলাদেশে জামায়াত এনসিপির মাস্টার প্ল্যানে আতঙ্ক বাড়ছে তারিকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব লুটপাটের নতুন প্রজেক্ট, ক্ষমতা নিয়েই $2 বিলিয়ন ঋণের খোঁজে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনাবিহীন বাংলাদেশে জামায়াত নির্ভর বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হরিলুট চালাতে বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত সিটি ও জেলা পরিষদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে, গোলাম পরবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শরীয়তপুরে দুপক্ষে সংঘর্ষে আহত 10, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব তেল আবিব সহ একাধিক স্থানে হামলা, সব সক্ষমতা ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 1000-এর বেশি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কলম্বিয়ায় উড্ডয়নের পর সামরিক বিমান বিধ্বস্ত, 34 জন নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? সরকারিভাবে তার দল আওয়ামী লীগের তরফে এই নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপাড়ে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাকে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছেন। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দপ্তর খুলতে শুরু করেছে। কোনো জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলের কর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে যেখানেই থাকুন না কেন দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজ করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর, কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরি। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। অনেকে প্রশ্ন তুলছেন হাসিনা এতটা আত্মপ্রত্যয় কিভাবে হচ্ছে, যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দল আওয়ামী বিরোধী। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত, অসহ্য বোধ করে এনসিপি। এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন? কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন? এই প্রসঙ্গে অনেক 1981 সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন। সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন,
দলকে সংগঠিত করেছিলেন। বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে। হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন। সে কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গেও। ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস কলকাঠি নেড়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি দলের প্রতীক ফ্রিজ করে নেয়। ফলে নতুন সংসদ আওয়ামীবিহীন। এটা কি তারেক রহমানের কাছে আশীর্বাদ না অভিশাপ? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের না থাকাটা তারেক সরকারের কাছে শুধু অভিশাপ নয়, একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। আওয়ামী লীগ এবং হাসিনাকে নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। দলটি বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি দলের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর একটা প্রশ্ন ঘুরতে শুরু করে, আওয়ামী লীগের দেখানো পথেই কি হাঁটবে বিএনপি? এক কথায় না। তারেক রহমানকে সম্প্রতি একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার বিষয়ে তার বা তার দলের অবস্থান কি? প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক একবারের জন্য আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তার মুখে এই বক্তব্য শুনে রাজনৈতিক মহল নিশ্চিত হয়ে গিয়েছিল, প্রধানমন্ত্রী চাইছেন জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। শুধু তিনি কেন, তার দলের প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগের ব্যাপারে তো নির্বাচন কমিশন পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে। তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। পরবর্তীকালে রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই উঠে আসবে আওয়ামী লীগের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, আলমগীরকে বলতে শোনা যায়, এরা হঠাৎ করে বেরিয়ে আসে, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিক্সটাকে চলতে দিন। লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে, গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে লেট ইট মুভ, কাজ করুক না। আলমগীর যেটা বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেই অবস্থান থেকে এই মুহূর্তে তাদের সরকারের সরে আসার প্রশ্ন উঠছে না। তবে আওয়ামী লীগের যেসব শাখা সংগঠন আছে তারা চাইলে রাজনীতি করতেই পারে। কেন? তার বা প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা দলটি জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। এর অন্তর্নিহিত কারণ রয়ে গিয়েছে সংসদের অভ্যন্তরে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এনসিপিও কয়েকটি আসনে জয়ী হয়েছে। কয়েকজন জুলাই যোদ্ধাও সংসদে ঢুকে গিয়েছেন। ফলে বিরোধী শিবির একজোট হলে তারেক রহমান যে মসৃণভাবে সরকার চালাতে পারবে না তা বলাই বাহুল্য। তার একটি ইঙ্গিত কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই পাওয়া গিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামায়াতসহ বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দিতে শুরু করে সরকার বিরোধী স্লোগান। একসময় তারা সংসদ ওয়াকআউট করে। পরে জামায়াতের আমির সংবাদ মাধ্যমকে যা বলেছেন তার থেকে স্পষ্ট যে তারা বিএনপি সরকারকে খুব মসৃণভাবে চলতে দেবে না। জামায়াতের আমির শফিকুর রহমান তো তারেক সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। কারণ বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে বিরোধী দল কিন্তু গোপনে একজোট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় তারেক রহমান বা তার সরকারের কাছে একটাই রাস্তা খোলা রয়েছে, যে কোনো উপায়ে আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনা। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দুটি দল সম্পূর্ণ ভিন্ন মেরুর হলেও একটি ক্ষেত্রে তাদের মিল রয়েছে। দুটি দল গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের দাবি মেনে তারেক এবং বিএনপি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরায় কিনা সেটাই এখন দেখার বিষয়। নির্বাচন পরবর্তী রাষ্ট্র পরিচালনার প্রথম মাসেই বড় ধরনের ঋণ খুঁজছে সরকার। একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি, অন্যদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের চড়া দাম দেখিয়ে তারা এই ঋণ নিতে চাইছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে $2 বিলিয়ন, প্রায় 24,000 কোটি টাকা বিদেশি ঋণ খুঁজছে বিএনপি সরকার। রাজনৈতিক মহলে সরকারের এই পদক্ষেপকে লুটপাটের নতুন প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সমালোচকদের মতে, ক্ষমতা গ্রহণের পরপরই বিশাল অঙ্কের ঋণের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 24-এর দাঙ্গার পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছর পেরিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও অর্থনৈতিক অস্থিরতা কাটেনি। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির খাত দেখিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে আলোচনা শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির শুক্রবার রয়টার্সকে জানান, আইএমএফ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। আমরা তাদের জুলাইয়ের বদলে এখনই তহবিল ছাড় করার অনুরোধ জানাব। এছাড়া এডিবি ও বিশ্বব্যাংক থেকেও অতিরিক্ত বাজেট সহায়তার আশা করছি। অর্থনীতিবিদদের মতে, বিদেশি ঋণের ওপর এই অতি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে মুদ্রাস্ফীতি এবং ঋণের ফাঁদ তৈরি করতে পারে। সরকারে আসীন একটি দলের অস্তিত্ব অনেকটাই নির্ভর করে বিরোধী দলের ওপর। প্রশ্নটা হচ্ছে কিভাবে।
নির্ভরতা শুধুমাত্র একটি দিক থেকে নয়, একাধিক দিক থেকে তারা জামায়াতের ওপর নির্ভরশীল। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করতে হয়। 15ই ফেব্রুয়ারি রবিবার, সেদিন জামায়াত নেতা শফিকুর রহমানের বসুন্ধরায় গিয়েছিলে তারেক রহমান। ঠিক তার 3 দিন আগে অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। তারেক বসুন্ধরায় পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন শফিকুর রহমান সহ জামায়াতের অন্য নেতারা। এই সাক্ষাৎকার জন্ম দিয়েছিল বিতর্কের। বৈঠকের পর জামায়াতে আমির নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেন। বৈঠকে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াতে নেতাদের মধ্যে ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাদের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ফেসবুকে জামায়াতে আমির লেখেন, তিনি আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমি তার এই আগমনকে স্বাগত জানাই। প্রত্যাশা করি সংলাপ ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এটি রাজনৈতিক পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে। জামায়াতে আমির আরও লেখেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন পরবর্তী হিংসাত্মক ঘটনা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে কোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ করবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই। জাতীয় স্বার্থের বিষয়ে নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন জানিয়ে জামায়াতে আমির ফেসবুক পেজে লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহি প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রথমে আসা যাক বিরোধী দল হিসাবে তাদের দায়িত্ব পালনের প্রসঙ্গ। সংসদ অধিবেশনের প্রথম দিন বাংলাদেশ তো বটেই, কার্যত গোটা দুনিয়া দেখেছে তারা কী ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের প্রতিবাদ করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় তাদের আসনে বসে থাকা। জামায়াত সম্পর্কে জনমনে ভালো ধারণা তৈরি হয়নি। তারপরেও কেন বলা হচ্ছে বিএনপি জামায়াতের ওপর নির্ভরশীল? রাজনীতিতে সরকারে আসীন একটি দলের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জামায়াত। কারণ তারা শুধু প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেনি, সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছে। সংসদে তারা যত সরকারের বিরুদ্ধে সরব হবে, সরকারের পায়ের তলার মাটি ততই শক্ত হবে। এটা শুধু বাংলাদেশের জাতীয় রাজনীতির ক্ষেত্রেই নয়, সব দেশের জাতীয় রাজনীতিতে বিরোধী দলের উপর নির্ভর করেই বেঁচে থাকে সরকারে আসীন একটি দল। কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে, সরকারে যে দল আসীন হয়েছে এবং প্রধান বিরোধী দল হিসেবে যে দলটির আত্মপ্রকাশ ঘটেছে তাদের উভয়ের শত্রু কিন্তু একজন, আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে মনস্থির করে ফেলেছে। এই অবস্থায় সরাসরি না হলেও পরোক্ষভাবে দলটি জামায়াতের ওপর ভীষণভাবে নির্ভরশীল। অঙ্ক সে কথাই বলছে। দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি এখন দলীয় নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে? এই প্রশ্নটি এখন জোরালো হয়ে উঠেছে, যখন সরকার সিটি কর্পোরেশনের পর দেশের 42টি জেলা পরিষদেও সরাসরি বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সমালোচকরা বলছেন, অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার দোহাই দিয়ে আসলে নির্বাচনের পথ রুদ্ধ করে দলীয় লুটপাটের ক্ষেত্র তৈরি করা হচ্ছে। 2024 সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করলেও গত 17ই ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দৃশ্যপট দ্রুত বদলে যায়। এক সপ্তাহের মধ্যেই ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনে এবং সর্বশেষ গত রোববার 42টি জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়। যাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই গত সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন অথবা দলীয় মনোনয়ন পাননি। ফলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে এসব নেতাদের সান্ত্বনা পুরস্কার বা পুনর্বাসন হিসেবে এই গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং উত্তরে পরাজিত প্রার্থী শফিকুল ইসলাম খানকে নিয়োগ দেওয়া এর বড় উদাহরণ। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর আদিল মোহাম্মদ খান একে একটি কুমপ্রথা হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনের উদ্যোগ না নিয়ে দলীয় নেতাদের নিয়োগ দেওয়া ভালো ইঙ্গিত নয়। এটি জনগণের কাছে দায়বদ্ধতা নষ্ট করে এবং সেবা প্রাপ্তি থেকে জনগণকে বঞ্চিত করে। বিশেষজ্ঞরা মনে করছেন, সংস্কারের নামে স্থানীয় সরকারের দলীয় কর্তৃত্ব স্থাপন করার এই চেষ্টা আখেরে স্থানীয় নির্বাচনকে আরও বিলম্বিত করবে। নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া এসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি 180 ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিষয়টিকে তিনি রাজনৈতিক দ্বিচারিতা হিসেবেও আখ্যা দেন। আজ সোমবার 23 মার্চ দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, সহস্রাধিক প্রাণ আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সরকার গঠন করার পর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে। গোলাম পরোয়ার আরও বলেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করিয়ে বিষয়টিকে সাবজুডিস বা বিচারাধীন করা হয়েছে। সরকারের পরোক্ষ মদদে এটি করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া, একে দ্বিচারিতাই বলা হয়। গণভোট প্রসঙ্গে মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের চেয়ে গণভোটের পক্ষে জনসমর্থন বেশি। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না। জামায়াত সেক্রেটারি জেনারেল বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিন এবং জুলাই জাতীয় সনদকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। এটাই এখন সংকট নিরসনের একমাত্র পথ। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি সমাধান পার্লামেন্টে করবে নাকি জনগণকে আবারও রাজপথের আন্দোলনে ঠেলে দেবে। জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে এবং রাজপথে জনগণের পক্ষে ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। এ সময় বিমানবন্দরে জেলা জামায়াতের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। ঘটনার সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আজ সোমবার 23 মার্চ ভোরে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা এলাকায় হাফিজ ভুইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহার মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর ইউনিয়নের তালতলা এলাকার সোহেল কাজী ও হাফিজ ভুইয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রোববার বিকেলে দুই পক্ষের সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে আজ সকাল 7টার দিকে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও বালতি ভর্তি ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া এবং এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলা চালায়। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের সময় দুপক্ষের সমর্থকেরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন এবং উভয় পক্ষের অন্তত 25টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে দুপক্ষের কমপক্ষে 10 জন আহত হয়। আহত ব্যক্তিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে 2টি তাজা ককটেল উদ্ধার এবং নারীসহ 10 জনকে আটক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহার মিয়া বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 10 জনকে আটক এবং 2টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সব ধরনের সক্ষমতা ব্যবহার করা হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, ইরান অত্যন্ত দক্ষতা ও শক্তির সঙ্গে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে এবং এ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই।
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে তিনি আরও দাবি করেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইরাকের এরবিলে ব্যাপক হামলা চালিয়েছে, পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি, সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের আশকেলন, তেল আভিভ, হাইফা এবং গুশদান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার কথাও উল্লেখ করা হয়। আইআরজিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণামূলক আচরণ ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করতে পারবে না। তাদের মতে শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক কার্যক্রম স্পষ্ট হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে। লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১,০৩৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২,৮৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। চলমান এই সংঘাতে হতাহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা নারবিক সংকটকে আরও গভীর করে তুলছে।